লাহোর কালান্দার্সের অনুশীলনে মোস্তাফিজ ইমন পিএসএল এর উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হায়দ্রাবাদ। পিন্ডিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত রিশাদ হোসেন। সমালোচনা হলেও দেশের স্বার্থে দল নির্বাচনে হার্ড লাইনে যাওয়ার প্রতিশ্রুতি সুমনের। কেবল অবসরের জন্য নয়, দীর্ঘমেয়াদে সাকিবকে জাতীয় দলে চান নতুন প্রধান নির্বাচক। এবং ভিয়েতনামে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী। অনুশীলনে ফুরফুরে মেজাজে লেস্টার তারকা। ইনজুরি নিয়ে দিলেন সুখবর। Feeling good, so inshallah I'll be fit and ready to go. বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেবো আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট। পাকিস্তান সুপার লিগ পিএসএল-এ খেলতে লাহোর পৌঁছে গেছেন বাংলাদেশি 6 ক্রিকেটার। 2 ধাপে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির ডেরায় চলে গেছেন তারা। রাওয়ালপিন্ডির নতুন ফ্র্যাঞ্চাইজিতে এবার যোগ দিয়েছেন রিশাদ হোসেন। লাহোর পৌঁছাতেই তাকে ফুলের সংবর্ধনা দেওয়া হয় ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। এদিকে একদিন আগে পাকিস্তান পৌঁছে যাওয়ায় গতকাল টিমের সঙ্গে অনুশীলন সেরে নিয়েছেন মোস্তাফিজ এবং পারভেজ ইমন। উদ্বোধনী দিনে আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে মাঠে নামবে তাদের লাহোর কালান্দার্স। পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার ক্রিকেট মাঠে পড়বে সেটা অনুমিতই ছিল। পিএসএল এবং আইপিএল এর ক্ষেত্রে হয়েছেও তা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সরাসরি কোনো প্রভাব দেখা না গেলেও খরচ কমানোর অজুহাতে ইতোমধ্যে রং হারিয়েছে পাকিস্তান সুপার লিগ। কিন্তু এরপরও বিদেশি ক্রিকেটারদের কাছে পিএসএল এর আবেদন কমেনি এতটুকু। ইতোমধ্যে পাকিস্তান পৌঁছে গেছেন বাংলাদেশের 6 ক্রিকেটার মোস্তাফিজ, ইমন, শরীফুল, নাহিদ রানা, তানজিদ তামিম এবং রিশাদ হোসেন। একদিন আগে লাহোর পৌঁছে বেশ উষ্ণ সংবর্ধনা পেয়েছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কালান্দার্সের 2 টাইগার রিক্রুট ফিজ এবং ইমন। দলের সঙ্গে একটা অনুশীলন সেশনও করেছেন তারা। সেখানে দীর্ঘক্ষণ ব্যাটিং বোলিং করতে দেখা গেছে ফিজ এবং ইমনকে। আসরের উদ্বোধনী ম্যাচে নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ কিংসম্যানের মুখোমুখি হবে লাহোর। সেখানে টিম কম্বিনেশনের কারণে ইমনের খেলা নিয়ে সংশয় থাকলেও মোস্তাফিজ যে থাকছেন তা অনেকটাই নিশ্চিত। এদিকে ফিজদের সঙ্গে একই ফ্লাইটে লাহোর আসেন নাহিদ রানা এবং শরীফুল। আর একদিন পর এসেছেন তানজিদ হাসান তামিম। তারা 3 জনই খেলবেন বাবর আজমের দল পেশোয়ার জালমিতে। টিম হোটেলে পৌঁছানোর পর ক্রিকেটারদের বরণ করে নেয় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। তবে প্রথম দিনের অনুশীলন সেশনে দেখা যায়নি তাদের। ভিসা জটিলতা কাটিয়ে দুবাই ট্রানজিটের পর আজ ভোরে লাহোর পৌঁছান আরেক বাংলাদেশি সেন্সেশন রিশাদ হোসেন। শেষ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেললেও এবার রিশাদকে নিলাম থেকে দলে টেনেছে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি। টিম হোটেলে এই লেগ স্পিনারকে ফুলেল সংবর্ধনা দিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। সমালোচনা হলেও দেশের প্রয়োজনে দল নির্বাচনে হার্ড লাইনে যেতে প্রস্তুত বিসিবির নির্বাচক প্যানেলের নতুন চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন। রিজিওনাল ক্রিকেট বিবেচনায় রেখে নির্বাচকরা কাজ করবেন জোন ভিত্তিক। শুধু অবসরের জন্য নয়, সাকিবকে দীর্ঘমেয়াদে দলে চান বাশার। তারুণ্য ও অভিজ্ঞের মিশ্রণ হওয়ায় নির্বাচক প্যানেলের কাজ করা সহজ হবে বলেও মনে করেন চেয়ারম্যান। একদিন আগেই নতুন করে বিসিবির নির্বাচক প্যানেলের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার সুমন। প্রায় 8 বছর কাজ করেছেন নির্বাচক হিসেবে। মাঝে 2 বছর ছিলেন ভিন্ন ভূমিকায়। ঈদের ছুটি শেষে প্রধান নির্বাচক হিসেবে প্রথম দিন অফিস করলেন বাশার। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজের পরিকল্পনার কথা জানালেন সাবেক অধিনায়ক। নবনিযুক্ত প্রধান নির্বাচক কিছুটা কঠোর বার্তায় দিলেন দল গঠন নিয়ে। ডিসিশন বোল্ড নিতে হলে কিছুটা কথা শুনতে হয়। মানে আমি একটা জিনিস ফিল করি যে আমি সবসময় রাইট হব তা না, আমি সবসময় রাইট হব না, আমি রং হব। বাট আমার হার্ট যেটা বলে, আমার মানে জাজমেন্ট যেটা বলে, আমি সেটা করবো। মূল কনসার্ন আসলে আমি যেন যেটা চিন্তা করি সঠিক চিন্তা করব। ভিন্ন পরিকল্পনা বোর্ডের নির্বাচকরা কাজ করবেন জোন ভিত্তিক। আছে আরও কিছু বিশেষ ভাবনাও। হাসিবুল হোসেন শান্ত আগেতেই কাজ করছিলেন। বাকি যে 2 জন এসেছেন, নাইম ইসলাম অনেক এক্সপিরিয়েন্স। 2 জনকে এনে দিয়ে গেলে হয়তো চিফের জন্য সব দিকে যাওয়া অসুবিধা। তো সিলেক্টর কোনো একটা জোন ভাগ করে দিলে তিনি হয়তো ওই জোনে যে কাজ করতে পারবেন। ডিভিশন ভিত্তিক কোনো সিলেক্টর দেয়া, যে কাজ করবে ন্যাশনাল সিলেক্টরদের সাথে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সাকিবের দেশে ফেরার আলোচনাও হয়েছে জোরালো। যদিও কবে ফিরবেন সেই প্রশ্নের উত্তর জানা নেই কারো। এসে অবসর নেওয়ার জন্য খেলুক, আমি এটা আসলে চাই না। আমি চাই সাকিব আল হাসান যে আসুক, যেন লম্বা সময় জন্য থাকে। মানে আমাদের অ্যাটলিস্ট ওই প্ল্যানটা যেন থাকে যে অ্যাটলিস্ট 2027 ওয়ার্ল্ড কাপটা খেলে যেতে পারে। দায়িত্ব নিয়ে কথা বলেছেন সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুর সঙ্গেও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ,
ঢাকা। আবারও লাল সবুজ ড্রেসিং রুমে ফিরলেন হামজা দেওয়ান চৌধুরী। মার্চ উইন্ডোর 2 বিগ ম্যাচের আগে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিয়েছেন সুপারস্টার। ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট আছেন লেস্টার সিটি তারকা। 4 মাসের বেশি সময় পর লাল সবুজের ডেরায় সুপারস্টার। গত বছর 18 নভেম্বর ভারতের বিপক্ষে ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সবশেষ বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। এরপর থেকেই ছিলেন ইংল্যান্ডে ক্লাব লেস্টার সিটির ডিউটিতে। দীর্ঘদিন পর ফিরে বাড়তি উচ্ছ্বাস সুপারস্টারের চোখে মুখে। মাঝে সংশয় তৈরি হয়েছিল জাতীয় দলের মার্চ উইন্ডো গেমে হামজার খেলা নিয়ে। শোনা যাচ্ছিল ইনজুরির কারণে প্রায় 8 সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। তবে 5 সপ্তাহের মধ্যেই ফিট হয়ে ফেরেন তিনি। 7 মার্চ ইপসুইচ টাউনের বিপক্ষে লেস্টার সিটির হয়ে নামেন মাঠে। মাঝে সব প্রতিযোগিতা মিলিয়ে মিস করেছেন 6 ম্যাচ। তবে ফেরার পর তাকে নিয়মিতই খেলাচ্ছে লেস্টার। জাতীয় দলের অ্যাসাইনমেন্টের আগেও মিডফিল্ডারের ফিটনেস নিয়ে নেই কোনো শঙ্কা। No problem. Alhamdulillah. Atro's bad লাগতেছে. It's feeling good. So inshallah I'll be fit and ready to go. 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের পর 31 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। ঢাকায় ক্যাম্পে না থাকলেও ভিয়েতনামের হ্যানয়ে যোগ দিয়েছেন হামজা। দুদিন আগে যোগ দেওয়ার কথা থাকলেও লেস্টারের ম্যাচের কারণে কিছুটা দেরি হয়েছে। ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইন্সে ভিয়েতনাম সময় মঙ্গলবার বিকেল 4টায় পৌঁছান তিনি। ভ্রমণ ক্লান্তি কাটিয়ে জাতীয় দলের হয়ে মাঠে ফিরতে যেন তর সইছে না তারকার। ইস্তানবুল স্টাফ করছিস বেশি কষ্ট হয়েছে না। আর ইঞ্জুরি আমার সব ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি অঙ্কা খালি এক্সাইটেড কালকে ট্রেন করতাম টিমের সঙ্গে, এরপরে গেম খেলতাম ভিয়েতনামের সঙ্গে। ঈদ মোবারক। হ্যানয়ে এরই মধ্যে 3 দিন প্র্যাকটিস করেছে হাভিয়ার কাবরেরার শিষ্যরা। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ শেষে সিঙ্গাপুরে যাবে দল। সেখান থেকে দেশে ফিরবেন জামাল ভুঁইয়ারা। তবে ইংল্যান্ডে ফিরে যাবেন হামজা চৌধুরী। মাকসুম আলম খান, সময় সংবাদ। ফুটবল সমর্থকদের রোষানলে পড়ে সরাসরি আদালতের কাঠগড়ায় বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। কাতার বিশ্বকাপের তুলনায় 7 গুণ বেশি দামে ফাইনালের টিকিট বিক্রি আর ডাইনামিক প্রাইসিং এর নামে পকেট কাটার অভিযোগে ফিফার বিরুদ্ধে মামলা করেছে ইউরোপীয় ফুটবল সমর্থক গোষ্ঠী। এবারের আসরটি হওয়ার কথা ছিল ফুটবলের ইতিহাসের বৃহত্তম মিলন মেলা, 48 দলের বিশাল কর্মযজ্ঞ। কিন্তু ফিফার ব্যবসায়িক নীতি যেন ভক্তদের পিঠে চাবুক মারছে। অভিযোগ উঠেছে ফিফা তার একচেটিয়া ক্ষমতার অপব্যবহার করে এমন সব শর্ত জুড়ে দিয়েছে যা মুক্তবাজারে কল্পনা করাও অসম্ভব। পরিসংখ্যান বলছে এই বৈষম্যের চিত্র ভয়াবহ। কাতার বিশ্বকাপে ফাইনালের সবচেয়ে কম দামি টিকিটের যা দাম ছিল এবার তা বেড়েছে অবিশ্বাস্যভাবে 7 গুণ। 2026 বিশ্বকাপের ফাইনাল দেখতে হলে এখন পকেট থেকে সর্বনিম্ন গুনতে হবে $4,185 মার্কিন, বাংলাদেশি মুদ্রায় যা 5 লাখ টাকারও বেশি, যেখানে গত ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখা গেছে মাত্র $100। সবচেয়ে বড় বিতর্কের নাম ডাইনামিক প্রাইসিং। ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো একে চাহিদার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ বললেও সমর্থকরা একে বলছেন উন্মুক্ত ডাকাতি, যেখানে টিকিটের দামের কোনো ঊর্ধ্বসীমা নেই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অফিসিয়াল রিসেল সাইটে একটা ফাইনাল টিকিটের দাম হাঁকানো হয়েছে $1,43,000-এরও বেশি, যা মূল দামের চেয়ে প্রায় 41 গুণ। ফিফা প্রতিশ্রুতি দিয়েছিল $21-এও টিকিট পাওয়া যাবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে গ্রুপ পর্বের সাধারণ ম্যাচের টিকিটের দামও $200 ছাড়িয়ে যাচ্ছে। স্বল্পমূল্যের টিকিটগুলো সাধারণের নাগালের বাইরে রেখেই শেষ হয়ে গেছে বলে অভিযোগ এফএসইর। আয়োজক দেশগুলোর মধ্যে মেক্সিকোতে টিকিট কালোবাজারি নিষিদ্ধ থাকলেও আমেরিকা বা কানাডায় তা বৈধ। ফলে এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ফিফা পকেট ভারী করছে বলে দাবি ফুটবল সমর্থকদের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।